নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প লীলাবতী। কাহিনীর পটভূমি যদিও সুদূর গোয়ালিয়র দুর্গের অন্তর্ভাগ, তবু কলকাতার সঙ্গে এর খানিকটা যোগ আছে। ভূমিকায় সেটুকু সংক্ষেপে সেরে নিতে চাই। আর্টিস্ট অম্বরনাথ শুধু যে বাঙালি তাই নয়, তাদের বংশগত যশ অপযশের পরিচয় লিপিবদ্ধ আছে প্রাচীন কলকাতার ইতিহাসে। পূর্বপুরুষদের কার নাকি রাজা উপাধি ছিল। পরবর্তী কয়েক পুরুষের জীবন কেটেছে সেই গৌরবের ঢেকুর তুলে। ঐশ্বর্যের উৎসে শুকনো টান ধরেছে অনেক দিন। জমিদারি ও রাষ্ট্রনৈতিক ব্যবস্থায় বিলীন। তবু আজও এদের সঞ্চয়ের হিসেব নিলে দেখা যাবে দু তিনটে মাঝারি পরিবারের দু তিন পুরুষ পর্যন্ত স্বচ্ছন্দে গ্রাসাচ্ছাদন চলতে পারে। কিন্তু দিন বদলালেও বাড়ির ছেলেদের ধাত বদলায়নি এখনো। কখনো তারা সাঙ্গপাঙ্গ মোসাহেব নিয়ে চলচ্চিত্র প্রতিষ্ঠান খুলে বসেন, কখনো বা থিয়েটার কোম্পানি। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে সঙ্গে নারী এদের দ্রুত চলে এখনো। অন্দরমহলের পরিবর্তনটুকু কিন্তু সুস্পষ্ট। একদা তারা ছিলেন অসহ্য স্পর্শা। পুরুষদের সঙ্গ পেতেন রাতের নিভৃতে। পরবর্তীনীরা আজ দল বেঁধে সিনেমায় যান, পিকনিকে যান, খেলা দেখেন, চ্যারিটি শোর টিকিট বিক্রি করেন অপরিমিত উৎসাহে। এহেন পরিবারের ছেলে অম্বরনাথ আর্টিস্ট হবেন এ এমন কিছু বিচিত্র নয়, কিন্তু তার চরিত্রগত বৈচিত্র্যটুকু আমাকে আকর্ষণ করেছে। বছর 10 আগের কথা। একে বয়স কম, তাই ডাম্বেল বারবার ভাজার উত্তাপটুকু দেহে সকল সময় উপলব্ধি করি। কানে এলো সঙ্গী সাথী নিয়ে প্রায়ই এপাড়ায় বিচরণ করতে আসেন যে ধনির দুলালটি, তার নাকি মতিগতি ভালো নয়। যোগাযোগ ঘটল একদিন। আচমকা পথ রোধ করে বেশ 2-4টে ঝাঁকুনি দিয়ে বললাম, ফের এ পথে আসতে দেখি তো ঠ্যাং ভেঙে দেব। বেগতিক দেখে সঙ্গীরা তার পার পার কেটে পড়লেন। অম্বরনাথ দাঁড়িয়ে রইলেন হতভম্বের মতো। পরে আমার বন্ধুদের 2-1জনকে এগিয়ে আসতে দেখে সভয়ে বলে উঠলেন, আপনারও এমনি এক একটা ঝাঁকানি দিলে হাড়গুলো সব খুলে খুলে যাবে যে। নিরীক্ষণ করে দেখতে লাগলেন আমাকে। মন্তব্য করলেন, জোর আছে, একা লড়লেও পারতাম না। হাসলেন একটু। আপনার বাড়ি কোনটা? মানুষটি যে ভয় পাননি এ স্পষ্ট বোঝা গেল। আমার সঙ্গীরাও একটু যেন অবাক হয়েই দেখতে লাগলেন তাকে। তাই কঠিন কণ্ঠেই বলতে হলো, ওসব বড়লোকি চাল রেখে সোজা পথ দেখুন, আর যা বললাম মনে থাকে যেন। 2 চোখ বিস্ফারিত করে চেয়ে চেয়ে দেখতে লাগলেন তিনি। সে চাউনি দেখে নিজের অজ্ঞাতে হয়তোবা আমিও বিস্মিত হচ্ছিলাম। অল্প হেসে তিনি বললেন, আচ্ছা আবার দেখা হবে, গুড বাই। মৃদুমন্দ গতিতে ফিরে চললেন। একজন সঙ্গী দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করল, লোকটা শাসিয়ে গেল কিনা বুঝলাম না তো, ধরবো আবার? বললাম, থাক, দেখা যদি হয় আবার তো ওকে এভাবে ফিরতে হবে না। কিন্তু দেখা আবারও হলো, এবং সেই রাত্রিতেই। পথে ঘাটে নয়, একেবারে আমাদের বাড়ির বৈঠকখানায়। একজন ভদ্রলোক ডাকছেন শুনে এসে দেখি সহজ শৈথিল্যে চেয়ারের গায়ে হেলান দিয়ে বসে আছেন তিনি। বিস্ময় দমন করতে হলো। কি চান? একগাল হেসে তিনি জবাব দিলেন, আপনার কাছেই তো এলাম, বলেছিলেন না দেখা হবে, বসুন না। সকৌতুকে নিরীক্ষণ করতে লাগলেন। সজোরে হেসে উঠলেন আবারও। ভারী অদ্ভুত মানুষ আপনি, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ও কি, ওভাবে দেখছেন কি? আবার ঝাঁকুনি দেবেন না তো, গায়ের ব্যথাটা এখনো মরেনি। হেসে ফেলেছিলাম।
অদ্ভুত মানুষ আমি না আপনি। কিন্তু এ সময় হঠাৎ কি মনে করে? আলাপ করতে এলাম। আপনি পড়েন? এমএ দেবেন? আপনি তো তাহলে ছেলে মানুষ আমার কাছে। 4 বছর আগেই আমার ওপাট শেষ হয়ে গেছে। চেষ্টা করেও রাখতে পারছিলাম না। তিনি আবার বললেন, আপনার বাড়ি খুঁজে বার করতে হয়রান হয়ে গেছি। বেজায় খিদে পেয়ে গেছে। আর কিছু না হোক, এক পেয়ালা চা অন্তত আনতে বলুন না। উঠতে হলো। কি ভেবে মাকে বললাম, চায়ের সঙ্গে এক বাটি মুড়ি বৈঠকখানায় পাঠাও তো, একজন বড়লোকের ছেলের সৎকার করি। মা অবাক। মুড়ি কি রে? হ্যাঁ মুড়ি, আর কিছু দিও না কিন্তু, আর চা। কিন্তু মুড়ির বাটি দেখে অতিথি আমার সোল্লাসে লাফিয়ে উঠলেন যেন। জব্দ করতে গিয়ে জব্দ হলাম নিজেই। একেবারে যতটা সম্ভব মুখে পুরে দিয়ে অতি কষ্টে উচ্চারণ করলেন, গ্র্যান্ড। পরে ঢোক গিলে মন্তব্য করলেন, ঘি দিয়ে না মেখে তেল দিয়ে মাখলে আরও ভালো হতো, অনেক দিন আগে খেয়েছিলাম। কৃত্রিমতা থাকলে চোখে পড়ত। নিচের ঘি মাখা চিনিটুকু পর্যন্ত যে নিষ্ঠা সহকারে চেটেপুটে খেলেন, সেটা দেখবার মতো। পরবর্তীকালের অভিজ্ঞতায় তার মতো ভোজন রসিক আমি আর দেখিনি। খাওয়া থেকে খাওয়ার আড়ম্বর তার চতুর্গুণ। চায়ের পেয়ালায় সশব্দে বার দুই চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেললেন একটা। নিরীহ কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি বুঝি এ পাড়ার পাণ্ডা একজন? না, তবে কর্তব্যবোধ আছে খানিকটা। এমএ পাসের আগে এরকম কর্তব্যবোধ বেশি চারিয়ে উঠলে ফেল করা কপালে আছে আপনার। তা আমি কি জন্যে এদিকে আসি বলে মনে করেন? এখানকার মেয়েগুলোকে বিগড়ে দিতে? সে আপনিই ভালো জানেন। মুখের দিকে চেয়ে হা হা করে হেসে উঠলেন তিনি। বললেন, রেগে গেছেন বুঝি? এরকম ভাবাটা অন্যায় নয় বটে, আমাদের বাড়িতে এ তো জল ভাত ব্যাপার, কিন্তু বড় নিরামিষ লাগে। আমি আর্টিস্ট অম্বরনাথ, ছবি আঁকি। বড় হব একদিন জানা কথা, কিন্তু বাড়িতে কেউ বিশ্বাস করে না। একটা স্টুডিও অবশ্য করে দিয়েছে। অনেক বলে কয়ে দাদুকে রাজি করিয়েছি, মডেল আনার টাকা দেবে। মানুষটির প্রতি আমি আকৃষ্ট হয়েছি, অস্বীকার করব না। আমন্ত্রণ এড়াতে না পেরে তার বাড়িও যাই, প্রথমে মাঝে মাঝে, পরে রোজ। নিজের অজ্ঞাতে কবে দাদা ডাকতেও শুরু করলাম তাকে। তার মায়ের সঙ্গে আলাপ হতে আরও একটা প্রাচীন যোগসূত্র বেরিয়ে পড়ল। আমার পূর্বপুরুষ নাকি গুরুগিরি করতেন এই বংশের। অন্দরমহলে প্রবেশের অব্যর্থ পাসপোর্ট। অম্বরনাথ যখন তার মায়ের উদ্দেশ্যে হাঁক দিতেন, মা, তোমার গুরুবংশের ছেলে এসেছে দেখো, তখন বাড়ির কমবয়সী মেয়েদের অবজ্ঞা মিশ্রিত কৌতূহল গায়ে বিঁধত যেন। ছেলেদের নির্লিপ্ততাও নয়াভিরাম নয়, কিন্তু একা অম্বরনাথের আন্তরিকতায় কোনো প্রতিকূল অনুভূতি গায়ে মাখার অবকাশ পেতাম না। তাছাড়া বাড়ির সকলের সেরা এই খাপছাড়া লোকটির আমার প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখে সকলেই ক্রমশ কাছে আসতে লাগলেন। এবারে মূল কাহিনীতে আসা দরকার। পূর্বোক্ত ঘনিষ্ঠতার বছর 2 বাদে অম্বরনাথ কি একটা শিল্প অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গোয়ালিয়র রওনা হলেন। 10-15 দিনের মধ্যেই ফেরার কথা, কিন্তু 8 বছর অতিবাহিত হতে চলল, আজও তিনি ফেরেননি। অথচ তিনি যে বহাল তবিয়তে অবস্থান করছেন সেখানে, এ সংবাদ এখানে আসে। আরেকটু প্রাঞ্জল করে বলি, গোয়ালিয়র যাত্রার 3 মাস বাদে প্রথম তার খবর পাওয়া গেল। তার সারাংশ, এক রাজপুত রমণীর রূপবানে বিদ্ধ হয়ে অম্বরনাথ ওই মরুভূমির দেশে আটকে পড়েছেন। শুনে বাড়ির কেউ, এমনকি অম্বরনাথের বাবা মাও বিশেষ চিন্তিত হয়েছেন বলে মনে হলো না।
সমবয়সী জ্ঞাতিবর্গ হাসলেন মনে মনে। এতদিনে খোলসটা গেছে যা হোক। এর কিছুকাল বাদে জানা গেল অম্বরনাথ ওই মেয়েটিকে বিবাহ করেছেন। এই সংবাদটা অবশ্য অপ্রত্যাশিত। অন্য সকল দিকে লাগাম ছেড়ে দিলেও বিয়ের ব্যাপারে বাড়ির সকলেই বেশ রক্ষণশীল। অম্বরনাথের বাবা প্রকাশ্যেই অসন্তোষ জ্ঞাপন করলেন। সাত তাড়াতাড়ি বিয়ে করা কেন বাপু? দাদু অবশ্য ব্যাপারটা গায়ে মাখলেন না। হে আবার বিয়ে, দুদিন গেলেই চলে আসবেক্ষণ। মা শঙ্কিত হলেন। বিদেশ বিভুঁইয়ে কার পাল্লায় পড়ল কে জানে, কলকাতা হলে কি আর অতটা ভাবি? ছেলেরা সচকিত হলেন। বিয়ে পর্যন্ত গড়িয়েছে যখন, রূপের ব্যাপারটা অবহেলার নয় নিশ্চয়ই। মেয়েরা নাসিকা কুঞ্চিত করলেন। মেম বিয়ে করলেও না হয় লোকের কাছে বলা যেত, কোথা থেকে কিনা রাজপুতানি। গেল কিছুকাল। বাবা লিখলেন, টাকা পাঠাচ্ছি, যা হোক একটা রফা করে চলে এসো। বেশ কিছুদিন অপেক্ষা করে মা চিঠি লিখলেন, মেয়েটিকে না হয় সঙ্গে নিয়ে এসো, তার জন্য আমি একটা আলাদা বাড়ি ঠিক করে দেবক্ষণ। কিন্তু অম্বরনাথের কোনো সাড়া শব্দ নেই। এরপরে এখান থেকে একজন সাগ্রহে রওনা হলেন টাকা এবং পরামর্শের ঝুলি নিয়ে। শুষ্ক পাণ্ডুর মুখে ফিরেও এলেন আবার। প্রশ্নের জবাবে শুধু বললেন, বাপ, বিষ মাখানো ছুরি, জ্বালাতন না করে দম নিতে দাও এখন, প্রাণে বেঁচে এসেছি এই ঢের। কিন্তু এ সত্ত্বেও দেখা গেল ততোধিক আগ্রহে আরেকজন জ্ঞাতি রওনা হলেন অম্বরনাথকে ফিরিয়ে আনতে। আর তিনি যখন প্রত্যাবর্তন করলেন, তার অবস্থা আরও বেদনা করুন। কপালে পট্টি বাঁধা, পা পিছলে পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন নাকি। অম্বরনাথের কথা উঠতে জবাব দিয়েছেন, তার আশা ছেড়ে দাও, সে আর ফিরছে না। সকল আভিজাত্য ভুলে আমাদের বাড়ি এসে কেঁদেই ফেললেন তার মা। একদিন নয়, পরপর অনেক দিন। বিদেশে বেঘরে একটা ছেলে শেষ হয়ে যাবে, তোমরা দেখবে না? বললাম, ভাবছেন কেন? ভালোই তো আছে শুনছেন। এর নাম ভালো থাকা? তুমি একবার যাও বাবা, তোমাকে ভালোবাসে, তোমার কথা শুনবে। অনেক চেষ্টার পর তাকে বোঝানো গেল আমার যাওয়াটা সম্ভব নয় এবং সুশোভনও নয়, তবে চিঠি লিখে দেখতে পারি। কিন্তু তাও পারিনি। হৃদ্যতা সত্ত্বেও অম্বরনাথ নিজে থেকে আমাকে একটি পত্রও লেখেনি। আমি বা গায়ে পড়ে লিখতে যাই কেন? শোনা গেল সেখানকার কোন একটা স্কুলে অম্বরনাথ চাকরি নিয়েছেন, ছাত্রদের ছবি আঁকা শেখান। শুনে তার মা কপালে করাঘাত করেন। শেষকালে কিনা স্কুল মাস্টারি, মেয়েটা কি গুণ করলো ওকে? সুদীর্ঘ 8 বছর অতিবাহিত হয়েছে। অম্বরনাথের আশা ছেড়েছেন সকলেই, এমনকি তার মাও। কিন্তু এতকাল বাদেও যখন শুনলেন হঠাৎ গোয়ালিয়র যাত্রার একটা যোগাযোগ ঘটেছে আমার, ঊর্ধ্বশ্বাসে ছুটে এলেন। সকাতরে অনুনয় করলেন, একবার শেষ চেষ্টা করতে হবে তোমাকে। একটা মেয়ের সঙ্গে আর বোঝাপড়া করতে পারবে না? জবাব দিলাম, সে চেষ্টা তো আরো অনেকে করেছেন। তাদের কথা ছেড়ে দাও, তারা নিজেরাই হয়তো রূপ দেখে ভুলেছে। তুমি কথা দাও চেষ্টা করবে। বললাম, করব চেষ্টা। ইতিহাস সম্মেলন হবে গোয়ালিয়রে। খবরের কাগজের তরফ থেকে আমি যাব তার খবর দালালি করতে। সুযোগ পাওয়া মাত্র আমি সেটা আঁকড়ে ধরেছি। অম্বরনাথের জন্য মনে যে কতখানি কৌতূহল পুঞ্জীভূত ছিল, সেটা টের পেলাম যাবার সময়ে। সেখানে পৌঁছে কিন্তু ভারী অবাক লাগলো। জায়গাটা সুন্দর, চারিদিকে পাহাড়ের মাঝখানে ছোট্ট শহর। কিন্তু জনতার সংস্পর্শে এসে এখানে প্রেম কি করে করা চলে, কিছুতেই মাথায় এলো না। নারী পুরুষের সকলেরই অদ্ভুত বেশবাস,
অদ্ভুত চেহারা, কমনীয়তা নেই এতটুকু। পরে জানলাম এরা রাজপুত নয়। পথে ঘাটে সকল সময়ে সম্ভ্রান্ত রাজপুত মেয়ের দেখা মেলে না। দূরে পাহাড়ের ওপর তাম্রাভ গোয়ালিয়র দুর্গ দেখা যায়, শক্ত, ঋজু, কঠিন, ইতিহাস বিপর্জিত দুর্গ। যুগ যুগ ধরে তিল তিল করে আয়ু লাভ করেছে এই দুর্ভেদ্য দুর্গ। একে নিয়ে এত ঝঞ্ঝা, কত রক্তক্ষয়। ওখানে আধিপত্য করে গেছে শক, হুন, রাজপুত, পাঠান, মোগল, ইংরেজ। বাতাসে কান পাতলে বুঝি এখনো যায় ঝাঁসির রানীর হৃদয় নিংড়ানো বজ্র নির্ঘোষ, মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। যেখানে আছি সে জায়গার নাম লস্কর। এদিকটায় বাঙালির বসতি আছে কয়েক ঘর। দুদিনেই আলাপ জমে গেল। অম্বরনাথকে সকলেই তারা জানেন দেখলাম। বাবা, তাকে আর চিনি নে, কি কাণ্ডই না ঘটেছিল। মারামারি খুনোখুনি হবার উপক্রম, আমাদের শুদ্ধ প্রাণ যায়। এখন তো মেয়েটা একেবারে ভেড়া বানিয়ে রেখেছে তাকে। এদিকে আর আসেও না বড় একটা। ওই ফোর্টের ওপরেই থাকে, ওখানেই স্কুল, ওখানেই ঘরবাড়ি। বোধগম্য হলো না কিছুই। ভাবলাম আস্তে আস্তে সব জানা যাবে, কিন্তু এদিকে ইতিহাস সম্মেলনের জ্বালায় সময় করে উঠতে পারছি না। তার উপর হাড় কাঁপানো শীত। বিকেল হতে না হতে ইচ্ছে হয় লেপের নিচে ঢুকে বসে থাকি, কিন্তু দুর্গে যাবার জন্য মন ওদিকে আকুলি বিকুলি করছে। প্রথম সাক্ষাতে হাঁ করে খানিক মুখের দিকে চেয়ে রইলেন অম্বরনাথ। পরে ছেলে মানুষের মতো লাফ ঝাঁপ চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন তিনি। অন্যান্য কোয়ার্টার থেকে উঁকি ঝুঁকি দিতে লাগলো তার সহকর্মীরা। আর এদিকে পর্দা সরিয়ে যিনি দেখা দিলেন তাকে দেখে আমার স্থান কাল সব ভুল হয়ে গেল। বর্ণনা করতে গেলে লেখনী বিভ্রান্ত হবে। মোট কথা, অমন রূপ, অমন দেহ সৌষ্ঠব, অমন ঘনায়ত চোখ আমি আর দেখিনি। সাধারণ বাঙালি মেয়ের মতোই আট পৌড়ে বেশবাস। 27-28 বছর বয়স হয়েছে জানি, কিন্তু 20-22-এর বেশি মনে হয় না। কতক্ষণ অভিভূত হয়েছিলাম খেয়াল নেই। সচকিত হয়ে দুহাত তুলে নমস্কার জানালাম। নিষ্পলক নেত্রে চেয়েই রইলেন তিনি, দুই চোখে অগ্নিকণা। ভড়কে গেলাম কেমন। অম্বরনাথের জ্ঞাতির উক্তি মনে পড়ল, বিষ মাখানো ছুরি। অবিশ্বাস, ঘৃণা এবং বিদ্বেষের এক অদ্ভুত সমন্বয় তার দুই চোখে। অম্বরনাথের দিকে দৃষ্টি ফেরালাম। আমাদের দুজনের দিকে চেয়ে তিনি হাসছেন মৃদু মৃদু। বললাম, আমি আসাতে উনি খুশি হননি দেখছি। পরে সভয়ে জিজ্ঞাসা করলাম, বাংলা বোঝেন না তো? অম্বরনাথের দেহ যেমন নধরকান্তি হয়ে উঠেছে, হাসিটাও তার তেমনি পুষ্টি লাভ করেছে দেখলাম। হাসি থামলে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, কি গো, তুমি বাংলা বোঝো? পরে আমার কথার জবাব দিলেন, আজকাল আমার বাংলা বানান পর্যন্ত ভুল ধরতে শুরু করেছে। কাল রাতে রবীন্দ্রনাথের কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম বলে মাথার চুলগুলো পটাপট টেনে ছিঁড়েছে। কি ভাবছিস, এত বড় টাকটা বুঝি এমনি গজাচ্ছে? ওর হাতের গুণ। কিন্তু এর পরেও মহিলার মুখে হাসি দেখা গেল না এতটুকু। দূরের একটা চেয়ারে বসে স্থির নেত্রে চেয়েই রইলেন তেমনি। আনন্দাতিশয্যে অম্বরনাথের সেদিকে হুঁশ নেই বিন্দুমাত্র। প্রশ্নের তুফান তুললেন তিনি। এসেছিস কবে? 3 দিন হলো। কোথায় উঠেছিস? লস্কর, তোকে ধরে পিটবো আমি রাস্কেল। এখানে এসেও তুই 3 দিন পরে এলি আমার সঙ্গে দেখা করতে, আর উঠেছিস লস্করে গিয়ে? উত্তেজনায় উঠে দাঁড়ালেন। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, একটা জারির জন্য নিচে টেলিফোন করে দাও এক্ষুনি। কি হবে?
বামা কণ্ঠের সুস্পষ্ট শীতল কণ্ঠস্বর নিক্ষিপ্ত হলো এবার। ওর জিনিসপত্র সব নিয়ে আসতে হবে, কাণ্ডখানা দেখছো না? থমকে গেলেন হঠাৎ। স্ত্রীর চোখের দিকে চেয়ে যেন হৃদয়ঙ্গম করলেন। সকল সমাচার কুশল নয়। বিব্রত মুখে বিরক্তি প্রকাশ করলেন। তুমি একটা যাচ্ছে তাই। আরে এ আমার বন্ধু মানিক, আত্মীয় টাত্মীয় নয় কেউ। প্রকৃতিস্থ হলেন আরো। তুমি না বললে ও এখানে থাকেই বা কি করে? এক পেয়ালা চা পর্যন্ত দিলে না এখনো। আমিও ছাই খেয়াল করিনি কিছুই। মহিলা উঠে গেলেন। প্রশ্ন করলাম, তোমার আত্মীয়রা ওর কাছে কি অপরাধ করলেন? কি জানি, এমনি বেশ আছে, কিন্তু আত্মীয় স্বজন কাউকে দেখলেই বিগড়ে গেল। নিভৃত বাক্যালাপের অবকাশ পাওয়া গেল না। মহিলা আবার এসে চেয়ার দখল করলেন। অম্বরনাথ বক্তৃতা শুরু করলেন তার আর্ট নিয়ে। একজন পাহাড়ি পরিচারিকা চা এবং কিছু খাবার রেখে গেল। চা গলাধ্যকরণ করলাম কোনো প্রকারে, খাবার তেমনি পড়ে থাকল। গৃহিণীর অতিথিপরায়ণতা দেখে মেজাজ আমারও বিগড়ে গেছে। একটু বাদেই উঠে দাঁড়ালাম। চলি, মিটিংয়ের সময় হলো। অম্বরনাথ বাস্তব জগতে ফিরে এলেন আবার। চলি মানে? তাহলে আসছিস কখন? কিছুই তো খেলি না। আচ্ছা, তাহলে বিকেলেই চলে আয় একেবারে জিনিসপত্র নিয়ে। ওর হাতের রান্না খেলে বুঝবি তখন। দিনকে দিন আমাকে কেমন হাতিটি করে তুলেছে দেখছিস তো। বলেই অট্টহাসি। হাসতে চেষ্টা করলাম আমিও। মহিলার উদ্দেশ্যে নমস্কার জ্ঞাপন করলাম। দৃষ্টির উগ্রতা তার একেবারে প্রশমিত হয়নি তখনও। তবে এবারে প্রত্যাভিবাদন একটা করলেন বটে। অম্বরনাথ 2-3 বার স্মরণ করিয়ে দিলেন বিকেলে আসতে। বেশি দেরি করিস না যেন, আমরা পথ চেয়ে থাকবো তোর। হাসি পেয়ে গেল। বললাম, আমরা কারা? ইনিও? আবার অট্টহাসি। ফিরতি পথে দীর্ঘ নিঃশ্বাস পড়ল। এখানে এসেও দুর্গটা পর্যন্ত বোধহয় আর দেখা হয়ে উঠল না। বিকেল হলো, রাত এলো। অম্বরনাথ অস্থির চিত্তে প্রতীক্ষা করছেন অনুমান করতে পারি, কিন্তু কি আর করা যাবে। পরদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বরফ জমানো শীত। বিকেল পর্যন্ত একরকম লেপের নিচেই কেটে গেল। অন্যমনস্কতায় অনুক্ষণ যে মূর্তি চোখে ভাসছে, তিনি রোষদৃপ্তা অম্বরনাথ গৃহিণী। বিকেলের দিকে একটা মোটর এসে দরজার কাছে থামল। বিদেশি ড্রাইভারের হাতে অম্বরনাথের চিঠি। নিজেই যেতাম, কিন্তু ঠান্ডা লাগায় লীলাবতী যেতে দিলে না। গাড়ি পাঠালাম, পত্রপাঠ সব জিনিসপত্র নিয়ে চলে আয়। শান্ত মুখেই জবাব লিখলাম, এখানেই বেশ আছি। পারো তো কাল একবার এসে আমার সঙ্গে দেখা করো, কথা আছে। 3-4 দিনের মধ্যেই কলকাতা রওনা হব। ড্রাইভার চলে গেল। অম্বরনাথের চিঠি থেকে তার গৃহিণীর নামটা আবিষ্কৃত হল, লীলাবতী। এ নাম যেন ঠিক ওরকম মেয়েকেই মানায়। মায়ের অনুরোধ মতো অম্বরনাথকে এর কাছ থেকে সরিয়ে নিতে পারবো না বুঝতে পারছি, কিন্তু লীলাবতীর কাছে আমার কিছু কৈফিয়ত পাওনা হয়েছে। অম্বরনাথ এলে সেটা নেব স্থির করলাম। পরদিন সকাল। অম্বরনাথ এলেন, সঙ্গে এলেন লীলাবতী। কিন্তু আশ্চর্য, তার চোখের অগ্নিকণা একেবারে বিলুপ্ত হয়েছে, মুখের উগ্র কাঠিন্য। স্নিগ্ধ স্বচ্ছতায় আজ আর এক রূপ দেখলাম তার, অপরূপ। অম্বরনাথ সোৎসাহে আমার পিঠে এক 82 শিক্ষার কিল বসিয়ে বললেন, সাব্বাস, দেয়ার লাইজ ইয়োর ট্রাম্প কার্ড। খুব জব্দ হয়েছে। ওর ধারণা ছিল একবার ওকে দেখলে সকলেই একেবারে কাঁচ পোকার মতো আটকে যায় ওর বাড়িটাতে। কাল শেষে
খুঁটিয়ে খুঁটিয়ে তোর সম্বন্ধে অন্তত 1000 কথা জিজ্ঞাসা করলে। আমাদের প্রথম দিনের আলাপের কথাও ওকে বলেছি। নে ওঠ এবার। বিব্রত বোধ করছি। বললাম, তোমাদের অসুবিধে হবে, মাঝে মধ্যে না হয় তোমাদের ওখানে যাবক্ষণ। লীলাবতী একটুখানি মুখের দিকে চেয়ে থেকে দরজার কাছে গিয়ে ড্রাইভারকে ইশারায় ডাকলেন। সে এলে ঘরের কোণ থেকে আমার সুটকেস এবং বাক্সটা গাড়িতে তুলতে নির্দেশ দিলেন। এক টানে শয্যা সামগ্রী গুটিয়ে বগল দাবা করলেন অম্বরনাথ। টেবিল থেকে আয়না, চিরুনি, ব্রাশ প্রভৃতি তুলে নিয়ে লীলাবতী কাছে এসে গম্ভীর মুখে বললেন, চালিয়ে জি। গাড়ি চলল। অম্বরনাথ বললেন, তোমার একদিনের ব্যবহারেই বেচারির আত্মারাম খাঁচা ছাড়া, তারপর ওই হিন্দির টকবগানি শুনলে আর রক্ষা নেই। লীলাবতী মুখ টিপে হাসতে লাগলেন। তোমার হিন্দিটা একটু শুনিয়ে দাও না। ফিরে তাকালেন আমার দিকে। শুনেছ কখনো? জিভ কাটলেন পরক্ষণেই। আপনি বলতে হবে না? যা খুশি। হেসে উঠলেন। जो खुशी वो तो आपसे निकल गया, वो ठीक है, लेकिन आपको भी वही बोलना चाहिए, समझे? অবাক লাগলো। ইনি সেদিন দুই চোখে ভস্য করতে চেয়েছিলেন। ছদ্ম হতাশায় অম্বরনাথ বললেন, এর সঙ্গে আমাকে হিন্দিতে প্রেম পর্যন্ত করতে হয়েছিল, বুঝে দেখ। না পারি কিছু বুঝতে, না পারি বোঝাতে। সে এক প্রাণান্তকর ব্যাপার। হঠাৎ কি যেন মনে পড়ল তার। তর্জন করে উঠলেন, আচ্ছা, আমি না হয় হিন্দিতে ওস্তাদ, আর তোমার সেদিনের বাংলাটা? লীলাবতী সচকিত হয়ে তার মুখ চাপা দিতে গেলেন। শক্ত মুঠিতে তার 2 হাত ধরে রাখলেন অম্বরনাথ। বলবই। সেদিন আমার ভুঁড়ি বাড়ছে বলে ঠাট্টা করতে গিয়ে বলল কি না, ফুঁড়ি বাড়ছে। 8 বছর বাংলা শিখে এই শুনে আমি হাঁ। ছদ্ম কোপে লীলাবতী জবাব দিলেন, বেশ, যাও, দিনরাত তো থাকো ছবি নিয়ে, বাংলা বলি কার সঙ্গে? 2 দিনের জায়গায় 2 সপ্তাহ অতিবাহিত হতে চলল। যাবার কথা তুললেই এরা হাসতে শুরু করে দেন, যেন এমন অসম্ভব কথা আর শোনেননি। যাবার জন্য আমিও যে খুব উদ্গ্রীব হয়ে আছি এমনও নয়। অম্বরনাথকে চিনতাম, কিন্তু লীলাবতীর উচ্ছল প্রাচুর্য দেখে বিস্মিত হয়েছি। ওদিকে নিজের হাতে অম্বরনাথের স্নানের গরম জল পরীক্ষা করবেন, রান্না করবেন, সামনে বসে খাওয়াবেন এবং দরকার হলে ঘুম পাড়াবেন। ঝি চাকর দিনরাত ফাঁকি দিক, একটিও কটু কথা বলবেন না, কিন্তু কর্তার কোনো কাজে এতটুকু ত্রুটি করেছে কি 2 চোখ জ্বলে উঠবে ঝকঝক করে। সেদিন ঠাট্টা করে বললাম, লোকটা একেবারে অমানুষ হয়ে গেল যে। হাসলেন। গেলই তো, কি আর করা যাবে? অম্বরনাথ স্কুলে গেলে পরে রোজই আমরা দুর্গের কোনো না কোনো দিকে বেড়াতে বেরোই। হালকা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন লীলাবতী। ওটা গুজরি মহল, সেখানে থাকতেন মানসিংহের গুজরি বউ মৃগনয়নী। হাসলেন একটু। গল্প শুনবে? ঘড়ার পর ঘড়া মাথায় সাজিয়ে পথ চলেছেন সাধারণ মেয়ে মৃগনয়নী। ওদিক থেকে ঘোড়ায় চড়ে আসছেন রাজা মানসিংহ। জল তৃষ্ণায় তার ছাতি ফাটে। মৃগনয়নীর ঘোড়ার জলে তৃষ্ণা মিটল, কিন্তু তাকে দেখে আর এক তৃষ্ণায় রাজার আবার তখন বুক ফাটে। তরল কণ্ঠে লীলাবতী হেসে ওঠেন। মান মন্দিরে এসেই তিনি সবার আগে যান জহর কুণ্ডের কাছে। যুদ্ধ পরাজয়ের পর মান বাঁচাতে এই কুণ্ডের আগুনে প্রাণ দিতেন রাজপুত রমণীরা। মনে দাগ কাটে। মুখে বলি, কুণ্ডে তো এখনো কালিঝুলি লেগে আছে দেখছি, খানিকটা মেখে নাও না, পুণ্য হবে। পাতালপুরীর বন্দিঘরটা আমাকে আকর্ষণ করে। শৃঙ্খলের নিদর্শনগুলি আজও তেমনি আছে।
অগণিত রাজপুরুষ যুগের পর যুগ কাটিয়ে গেছেন এখানে। জীবিত অবস্থায় আর সূর্যের মুখ দেখেননি তারা। ওই লোহার আংটা দুটোয় শৃঙ্খলিত ছিলেন শুনেছি রাজভ্রাতা হতভাগ্য মোরাদ। নির্মম অস্ত্রাঘাতে যার তপ্ত রুধির দুর্গের পাষাণকে করে রেখেছে কলঙ্কিত। আমার স্তব্ধতা দেখে এবার লীলাবতী ঠাট্টা করলেন। আসলে বন্দী হবার দিকে পুরুষদের একটা অহেতুক ঝোঁকি আছে, তোমার দাদাকেই দেখো না। জবাব দিলাম, ঠিক, তাকে উদ্ধার করে নিয়ে যাব বলেই তো আমার এখানে আসা। পলকের জন্য চোখের দৃষ্টি তার ক্ষুরোধার হয়ে উঠল যেন। পরে হালকা জবাব দিলেন, বেশ তো, চেষ্টা করে দেখো না। রানীদের প্রসাধন কক্ষ, শীষ মহল থেকে চারিদিকের আয়নাগুলি সব সরিয়ে ফেলা হয়েছে। বললাম, সেগুলো থাকলে বেশ হতো, আজ একসঙ্গে তোমার 1000 মূর্তি দেখতে পেতাম। তিনি জবাব দিলেন, এক মূর্তিতেই রক্ষে নেই, 1000 মূর্তি দেখলে ফিট হতে। কখনো গল্পচ্ছলে, কখনো বা ইতিহাস রাজত্বে ভ্রমণের ফাঁকে ফাঁকে অম্বরনাথের বিবাহপূর্ব জীবন অধ্যায়ের অনেকটাই আহরণ করা গেল। বিস্মিত হইনি। আমার সঙ্গে তার প্রথম পরিচয়ের মধ্যে দিয়েই সবটুকু উপলব্ধি করতে পারি। জমিদার রাজপুত সর্দারের বিদুষী কন্যা লীলাবতী। বাড়ির দেউড়িতে তাদের তলোয়ার ঝোলে এখনো। তার পায়ের তলায় বুক পেতে দিতে উদ্গ্রীব অনেক স্বজাতীয় তরুণ। কোন বিষম লগ্নে তাকে প্রথম দেখলেন অম্বরনাথ। পরপর 5 দিন তাকে অনুসরণ করলেন সকাল বিকেল। 6 দিনের দিন তাদের দেখা হলো এই দুর্গে, শ্বাসবহুর মন্দিরের কাছে। 11 শতাব্দীর শাশুড়ি বধূর দুটো বিখ্যাত মন্দির। সসঙ্গিনী বেড়াতে এসেছেন লীলাবতী। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে হনহন করে হেঁটে এসে দাঁড়ালেন অম্বরনাথের মুখোমুখি। হিন্দিতে প্রশ্ন করলেন, কি মতলব? অম্বরনাথ হকচকিয়ে গেলেন। পিছু নিয়েছ কেন? প্রকৃতিস্থ হলেন অম্বরনাথ। জবাব দিলেন, প্রাণের দায়ে, ভুলতে পারছি না তোমাকে। ও। মন্দিরের গায়ে মূর্তিগুলির দিকে ইঙ্গিত করলেন লীলাবতী। দেখেছ? অম্বরনাথ দেখলেন প্রতিটি মূর্তির নাক এবং মুখ নির্মূলিত। বিধর্মীর আমলে হিন্দু মূর্তিবিদ্বেষের নিদর্শন। লীলাবতী আবার বললেন, নাক মুখ অমনি থ্যাবড়া করে দেব, আমরা রাজপুত মেয়ে, ভুলো না। রাজপুত মেয়েকে অম্বরনাথ ভুললেন না তো বটেই, নিজের নাক মুখের প্রতিও খুব বেশি মমতা আছে বলে মনে হলো না। ফলে লীলাবতীর সামান্য একটু ইঙ্গিতে অম্বরনাথকে অজ্ঞান অবস্থায় সোজা হাসপাতালে পাঠিয়ে দিলেন তার জনকতক অনুগ্রহ প্রার্থী। এর পরের দেখা মাতা কি মন্দিরের পাশে ছোট পাহাড়ের ওপর। ওপরটা সমতল, শুয়ে থাকা যায় এমন 10-15টা বড় বড় পাথর ছড়ানো। পাশ দিয়ে প্রশস্ত রাস্তা গেছে আমখো জঙ্গলের দিকে। একটা পাথরের ওপর পা ছড়িয়ে বসে অম্বরনাথ তুলি দিয়ে ছবি আঁকছেন। মাথায় ব্যান্ডেজ বাঁধা তখনও। কলরব করতে করতে সেখানে এসে থমকে দাঁড়ালেন লীলাবতী অ্যান্ড পার্টি। ক্যানভাসের ফ্রেম হাতে কাছে এসে দাঁড়ালেন অম্বরনাথ। বললেন, তোমার লোকেরা নির্দয় নয় খুব, 2 মাসেই সেরে উঠেছি। ক্যানভাসটা তুলে ধরলেন তার সামনে। লীলাবতীর প্রতিকৃতি ফুটে উঠেছে। সঙ্গিনীদের চক্ষু স্থির। অম্বরনাথ বললেন, ওই পাথরটা একটু বসো না, মন থেকে ঠিকমতো এঁকে উঠতে পারছি না। লীলাবতী নির্বাক। একটু বাদে অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করলেন, প্রাণে ভয় ডর নেই তোমার? আছে বলেই তো এখানে পড়ে আছি। কিরকম? চেয়ে আছেন লীলাবতী। এখান থেকে গেলে প্রাণ যাবে, এখানে থাকলেও যাবে। লীলাবতীর 2 চোখ স্থির, শান্ত। সেটা সহ্য হবে। লীলাবতীর খেয়াল হলো কথার ফাঁকে অম্বরনাথের হাতের তুলি দ্রুত চলছে।
দৃষ্টি মুখের ওপর সংবদ্ধ। ছুটে পালালেন সেখান থেকে। সঙ্গিনীদের কৃপায় খবরটা শহরময় রুটে যেতে সময় লাগল না। রাগের মাথায় লীলাবতীও গোপন করলেন না কিছু। দুদিনের মধ্যেই অম্বরনাথের আস্তানা চড়াও করে দেখতে এলেন জনকতক, ছবির কথাটা সত্যি কিনা। রঙে রঙে ছবি তখন মূর্তিমতী হয়ে উঠেছে অম্বরনাথের হাতে। তাঁরা শাসালেন, বিপদ হবে। অম্বরনাথ বললেন, জানি। তারা বললেন, এতে আমাদের জাতির অপমান। অম্বরনাথ বললেন, সেটা ভুল, এতে তোমাদের জাতির সম্মান। ছোট্ট শহর উত্তপ্ত হয়ে উঠল। লীলাবতীর পিতা ষড়যন্ত্র করলেন, একেবারে সরিয়ে দাও ওকে। ঠিক হলো দিনক্ষণ। অম্বরনাথের দোরগোড়ায় গাড়ি থামল একটা। নেমে ঝড়ের মতো ঘরে প্রবেশ করলেন লীলাবতী। তার হাত ধরে সজোরে আকর্ষণ করলেন, শিগগির এসো। কোথায়? চিনবে না, দেরি করো না, ওরা এসে পড়ল। ছবির ফ্রেম হাতে করে অম্বরনাথ উঠে দাঁড়ালেন। লীলাবতী বললেন, ওটা থাক এখানে। অম্বরনাথ জবাব দিলেন, না, এটাও নিতে হবে। লীলাবতী ঝাঁঝিয়ে উঠলেন, ওটা নিলে পথেই ধরা পড়তে হবে। আমি তো সঙ্গে আছি, ছবি নিয়ে কি হবে? অম্বরনাথ ছবি রেখে দিলেন। পুরনো একটা বড় বাড়ির দরজায় ঘোড়ার গাড়ি থামল। সেখানে থাকেন লীলাবতীর বৃদ্ধ মাতামহ। বাইরে অপেক্ষা করছিলেন তিনি। অম্বরনাথের পিঠ চাপড়ে দিলেন। লীলাবতীকে বললেন, ভয় নেই, এখানে কেউ এলে আর জান নিয়ে ফিরতে হবে না। বৃদ্ধকে অপূর্ব বলে মনে হলো অম্বরনাথের। এখানেই জবনিকা টানতে পারতাম, কিন্তু তাহলে বাকি থেকে যায় কিছুটা। যাত্রার আগের দিন শ্বাসবহুর মন্দিরের কাছে একটা উঁচু পাথরের ওপর বসে আছি। অদূরে লীলাবতী। কথায় কথায় অম্বরনাথের পারিবারিক প্রসঙ্গটা উঠে পড়ল। অস্বাভাবিক গম্ভীর দেখালো লীলাবতীকে। তবু বলতে ছাড়লাম না, তাদের সঙ্গে ব্যবহারটা কিন্তু তুমি ভালো করনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন লীলাবতী। কিরকম? তাদের দোষ কি? তারা তাদের আত্মীয়কে ফিরিয়ে নিতে এসেছিলেন, আর আমার আশাও সেই জন্যই প্রায়। লীলাবতী ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, আত্মীয়কে ফিরিয়ে নিতে এসেছিলেন? থেমে গেলেন, হেসেও ফেললেন হঠাৎ। তোমার কথা থাক, তারা কি বলেছে শুনি। একজন বলেছেন, তুমি একখানি বিষ মাখানো ছুরি। তবু তো সত্যিকারের ছুরি ওর বুকে বসায়নি। তারপর আরেকজন, সে বেচারি তো পা পিছলে পড়ে কপাল ফাটিয়ে নিয়ে গেছে, বলবে কি? লীলাবতী মৃদু হাসতে লাগলেন। পরে বললেন, তোমার দাদা ফিরে গেলে আমার ভয়টা কি? আমিও তো সঙ্গে যেতাম। কিন্তু তারা তাকে ফিরিয়ে নিতে আসেনি। পা পিছলে যার কপাল ফেটেছে শুনেছ, তার কপালটা আমি পাথরের সঙ্গে ঠুকে দিয়েছিলাম। হাসলেন আবারও। এতটা কেন দরকার হয়েছিল বুঝতে পারো? এমন একটা কিছু সন্দেহ যে আমারও হয়নি তা নয়, কিন্তু এতটা ভাবিনি। আমার নির্বাক মুখের দিকে চেয়ে তিনি আবার বললেন, তোমাকেও তাদেরই একজন ভেবেছিলাম। প্রথম দিনের অভ্যর্থনাও তাই ওরকম হয়েছিল। তার প্রথম দিনের সে মূর্তি স্মরণ করে হেসে ফেললাম। বললাম, তাদের একজন হলেই বা তুমি করতে কি? আমার বুকের ছাতিটা দেখেছ? অস্ফুট কণ্ঠে হেসে উঠলেন তিনি। দেখেছি, বিষাদ। এ কদিনের অনাবিল আনন্দের ওপর হঠাৎ যেন বাসন মাজা জল পড়ল সেদিন রাত্রিতে। লীলাবতী রান্নার তদারক করছিলেন। দূরে নিরালায় এসে বসলাম অম্বরনাথের সঙ্গে। মুখ ভাব গম্ভীর। বললেন, কালই যাওয়া ঠিক তাহলে? কালও যদি বেঠিক করি তাহলে যাওয়া হবে কিনা সন্দেহ। তিনি বড় রকমের নিঃশ্বাস ফেললেন একটা।
তোকে একটা কথা বলি, এভাবে আর ভালো লাগছে না আমার। উঠতে বসতে যে করে আগলে রেখেছে, একেবারে হাঁফ ধরে গেছে। চেয়ে আছি তার দিকে। এবার সত্যিই আমি পালাবো ভাবছি। শিগগিরই হয়তো আবার দেখা হবে তোর সঙ্গে। আমি অবাক, নিস্পন্দ। সমস্ত দেহ থেকে একটা উষ্ণ রক্তস্রোত মাথায় উঠছে উপলব্ধি করি। ওর রক্তে আছে বংশগত পিচ্ছিলতা। আমারই ভুল হয়েছিল। অনেকক্ষণ বাদে খুব ধীরে ধীরে বললাম, আমার আর লীলাবতীর দুজনের সঙ্গেই ঝগড়ার মধ্যে দিয়ে তোমার পরিচয়। লীলাবতীর কাছ থেকে পালিয়ে আমার সঙ্গেই যদি তোমার দেখা হতো, তার ফলও খুব ভালো হবে না বোধ করি। সুস্পষ্ট বিরক্তি প্রকাশ পেল তার মুখে। ওসব আমি করি নে, জানিস তো। এভাবে মানুষ বাঁচে না। আমি করব কি? রাত্রিতে খাওয়া হলো না ভালো, ঘুম হলো না। মুখ তুলে লীলাবতীর দিকে চাইতে পারিনি। পরদিনও তাই। দুপুরে গাড়ির সময়ের অনেক আগেই রওনা হয়ে গেলাম। বেদনায় টনটন করছে বুকের ভেতরটা। অম্বরনাথের এই শিথিলতা একবার যখন এসেছে, ও যাবেই। সমস্ত দুনিয়ার অবিশ্বাসের বোঝা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে লীলাবতী। ঘুরে ফিরে সেই দৃশ্যটা বারবার চোখে ভাসছে। দিন চারেক পথে পথে ঘুরে কাটিয়ে দারুণ বিতৃষ্ণা নিয়ে কলকাতায় ফিরলাম। স্নান সেরে নিজের ঘরে এসে বসতে টেবিলের উপর একটা খাম চোখে পড়ল। মেয়েলি লেখা, গোয়ালিয়রের ছাপ। শেষ দিন ওই ছলনাটুকু তোমার দাদাকে দিয়ে জোর করে আমিই করিয়েছিলাম। দুবার বলেছিলে তোমার দাদার বন্দিদশা ঘোচাতে এসেছ, তাই দেখতে ইচ্ছে হলো তোমার দৌড় কত। কিন্তু তুমি যাবার পর থেকেই সে কি রাগ তার। যাবার আগে কেন মন খারাপ করে দিলাম তোমার। গোটা 10 কাটলেট তার মুখের সামনে ধরলাম, সঙ্গে নিজেকেও। তবু বকুনি কি থামে? তাই সাত তাড়াতাড়ি চিঠি লিখতে বসেছি। রাগ করো না, লীলাবতী। জগদ্দল এক পাষাণ ভার যেন বুক থেকে নেমে গেল। নিজের মনেই হাসছি বসে। পায়ের শব্দে সচকিত হলাম। অম্বরনাথের মা। চিঠিটা তুলে পকেটে রেখে দিলাম, আর প্রমাদ গুনলাম মনে মনে। নীরব প্রশ্নে তিনি চেয়ে রইলেন। একটু ভেবে নিয়ে বললাম, আপনার ছেলেকে এখানে নিয়ে আসা যায় হয়তো, কিন্তু প্রাণটা তার সেখানেই থেকে যাবে। সেরকম করে তাকে পেতে চান না বোধ হয়। কি বুঝলেন তিনিই জানেন। বিমূঢ় নেত্রে মুখের দিকে চেয়েই রইলেন শুধু।